হবিগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিদ্যুৎ সরবরাহ। শাহজিবাজার উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি এখনো। গতকালকে 7টা থেকে বিদ্যুৎ নাই, সারা রাত বিদ্যুৎ আসে নাই, ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ। চরম ভোগান্তিতে আছি, আমাদের রেস্টুরেন্ট বন্ধ। 25/41 একটা ট্রান্সফরমার চালু হয়েছে, সকল উপজেলা পরপর এক মাধবপুর বাদে আর সকল উপজেলা পরপর বিদ্যুৎ পাইছে। 7 মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ। মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলোয় শুধু পরামর্শ নিয়ে ফিরছেন রোগীরা। ব্যাহত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা। চুলকানি হয়েছে, আমি এসে ওষুধ পেলাম না, আরেকজনে এসে একটু জ্বরের ওষুধ পাইল না। ওষুধ আগে যেটা আসতো তখন ধরেন ফাতা দিতে পারতো, 10টা দিতে পারতো, কিন্তু এখন তো 10টা দিতে পারে না। বছরের অর্ধেক সময় জলবন্দী জীবন। জামালপুরের পলাশতলার বাসিন্দাদের ময়লা পানিতে বাড়ছে রোগবালাই, নেই সমাধানের উদ্যোগ। দীর্ঘ 6 মাস এই রাস্তার মধ্যে পানি জমান পেতে থাকে। আমরা বাচ্চা নিয়ে স্কুলে যাইতে পারি না, বাজার ঘাট করতে পারি না। বাচ্চা কাচ্চার শরীরের মধ্যে খাজলি হইয়া ঘা হইয়া বেরিয়ে গেছে। যা যা পৌরসভার ভিত্তি করার লাগে আমরা সবই করি, কিন্তু আমরা যে পানির মধ্যে বাস করতেছি আমাদের কোনো খোঁজ খবর নিতেছে না। খানাখন্দে ভরা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেওন্দী সড়কে ভোগান্তি, নিত্যসঙ্গী দুর্ভোগ আর দুর্ঘটনা। দ্রুত সংস্কারের দাবি। এই যে আটু পর্যন্ত পানি, সামনে গাতা, অনেক বড় বড় গাতা। রাস্তায় আমরা চলাচল করার কোনো অবস্থান নাই। প্রতিদিন 2-3টা গাড়ি আমরা এই রোডে একটা দুর্ঘটনা ঘটে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি খান তাজদিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলাম। হবিগঞ্জে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বিদ্যুৎ সরবরাহ। শাহজিবাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের 15 ঘণ্টা পর কিছু জায়গায় বিকল্প উপায়ে বিদ্যুৎ মিলছে, তবে তাতে কাটছে না দুর্ভোগ। বিদ্যুৎ বিভাগ বলছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন তারা। বিকট শব্দে বিস্ফোরণের পর শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগে বৃহস্পতিবার সন্ধ্যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা হবিগঞ্জ। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বেশি ভোগান্তিতে পড়েন হবিগঞ্জ শহরবাসী। পানি সংকট দেখা দেয় বাসাবাড়িতে, স্থবিরতা নেমে আসে ব্যবসা বাণিজ্যে। রাতভর তীব্র গরমে দুর্বিষহ হয়ে পড়ে জনজীবন। আমরা খুব চরম ভোগান্তিতে আছি, আমাদের রেস্টুরেন্ট বন্ধ। পার্টি বুকিং ছিল, ক্যান্সেল হয়ে গেছে। গতকালকে 7টা থেকে বিদ্যুৎ নাই, সারা রাত বিদ্যুৎ আসে নাই, ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ। বাসা বাড়িতে পানি নাই, গোসল খাওয়া দাওয়া সবই বন্ধ। কালকে সন্ধ্যার থেকে আমাদের বিদ্যুৎ নাই। আমরা অতিথি মেহমানগুলা উঠলে আছে, আমরা খুব বিভ্রান্ত আছি, মানে পানিগুলো তুলতে পারতেছি না। এখন পর্যন্ত কারেন্ট নাই। দীর্ঘ 15 ঘণ্টা পর শুক্রবার সকাল 10টার দিকে ধীরে ধীরে শুরু হয় আংশিক বিদ্যুৎ সরবরাহ। স্বস্তি ফিরতে থাকে জনজীবনে। আংশিক কারেন্ট আইছে, আইয়া আবার গেছে, এখন আবার একটু লাগে, সামান্য সময় লাগবে, আবার দিছে কারেন্ট। একটু আগে আংশিকভাবে একটা জায়গায় বিদ্যুৎ দিয়েছে, এখন পর্যন্ত আর কোনো জায়গায় বিদ্যুৎ দেয় নাই, এবং ব্যাটারি চালিত এবং টমটম এগুলো সবগুলাই বন্ধ আছে। শাহজিবাজার পাওয়ার গ্রিড থেকেই গোটা জেলায় সরবরাহ করা হয় বিদ্যুৎ। কর্মকর্তাদের ধারণা যান্ত্রিক কোনো ত্রুটি থেকেই বিস্ফোরণ হয়েছে। 25/41 একটা ট্রান্সফরমার চালু হয়েছে, সকল উপজেলা পরপর এক মাধবপুর বাদে আর সকল উপজেলা পরপর বিদ্যুৎ পাইছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও মেরামতের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। প্রদীপ, কখন নাগাদ পুরোপুরি স্বাভাবিক হতে পারে বিদ্যুৎ, আর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কি বলছে পিডিবি? তাজদিন, আসলে জেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে হয়তো আগামীকাল লাগতে পারে, যতটুকু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত পিডিবি এবং আরইবির সাথে আলাপ করে। তারা যেটি বলছেন যে যেহেতু অগ্নিকাণ্ডে 3টি ট্রান্সফরমার পড়ে গিয়েছে এবং তার মধ্যে একটি ট্রান্সফরমার মেরামত করে যে জেলার যে বিদ্যুৎ ব্যবস্থা সেটি যেটুকু সম্ভব সেটুকু তারা সরবরাহ করছেন। সব কিছু মিলে ধরেন এখানে 34 মেগাওয়াটের মতো। এর বাইরে যে 2টি ট্রান্সফরমার রয়েছে তার একটি হয়তো আজ রাতের মধ্যে মেরামত করা সম্ভব হবে, এবং সবচেয়ে বড় যে ট্রান্সফরমারটি যেটি 80 মেগাওয়াটের সেটি হয়তো আগামীকাল মেরামত করা সম্ভব হবে। যদি সেটি আগামীকাল মেরামত করা সম্ভব হয় তাহলে আসলে কাল
জেলার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আর যদি কোনো কারণে কাল সেটি সম্ভব না হয় তাহলে আর একটু বিলম্বিত হতে পারে। আর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে যেটি বললেন, আমি এই বিষয় নিয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করেছিলাম। তিনি যেমন জানিয়েছেন যে এই ব্যাপারে হয়তো একটি তদন্ত কমিটি হবে, সেই কমিটি গঠন করা হলে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সব কিছু দেখার পর হয়তো তারা জানাতে পারবেন অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ। তবে প্রাথমিকভাবে তারা যেটি বলছেন এটি হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং যেহেতু প্রায় 15 ঘন্টা জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, যে কারণে আজকে একটি ট্রান্সফরমার মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। একটি বিষয় বলে রাখি, পিডিবির যে 18 মেগাওয়াট চাহিদা শহরের জন্য, তার 10 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন তারা। অপরদিকে পল্লী বিদ্যুতের যে 170 মেগাওয়াট চাহিদা, তার বিপরীতে 25 মেগাওয়াটের মতো তারা সরবরাহ পাচ্ছেন। এর বাইরে তারা মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে কিছুটা বিকল্প উপায়ে সংগ্রহ করে সেটি দিয়ে তারা আসলে চেষ্টা করছেন চাহিদা মেটানোর জন্য। তো সব কিছু মিলিয়ে আশা করা যায় হয়তো কালকের মধ্যে যে বিদ্যুৎ পরিস্থিতি সেটি হয়তো স্বাভাবিক হতে পারে। তালবিন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ প্রদীপ। মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলোয় 7 মাস ধরে যাচ্ছে না ওষুধ, খালি হাতেই ফিরে যাচ্ছেন রোগীরা। ব্যাহত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, ওষুধ সংকট সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। গেল 6 মাস ধরে মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলোয় ওষুধ সরবরাহ বন্ধ। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। ব্যাহত হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যসেবা। কমিউনিটি ক্লিনিকগুলোয় 27 রকমের ওষুধ বরাদ্দ, কিন্তু বর্তমানে দেয়া হচ্ছে শুধু অ্যাসিডিটি ও ভিটামিনের ট্যাবলেট। আবার কোনো কোনো ক্লিনিকে ওষুধই নেই। রোগীরা জানান, চিকিৎসা নিতে এসে কেবল পরামর্শ নিয়েই ফিরতে হচ্ছে। গুরুতর হলে পাঠানো হচ্ছে মেহেরপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে। চুলকানি হয়েছে, আমি এসে ওষুধ পেলাম না, আরেকজন এসে একটু জ্বরের ওষুধ পাইল না, প্যারাসিটামলও পাইল না। ওষুধ পেয়েছি, এখন পাচ্ছিনি। মেহেরপুর হাসপাতালে যেতে হয়, সিরিয়াল দিতে হয় ছোটখাটো অসুখের নিয়ে। এখান থেকে মেহেরপুরে যাইতে লাগে প্রায় 3 কিলো। এখান থেকে কষ্ট করে মুরব্বীগুলো। আগে আপনার অ্যামোক্সিলিন আসতো, এখন অ্যামোক্সিলিন আসে না। মেট্রোজোল আসতো, সেটাও আসে না। এখন ধরেন ওষুধ আগের চাইতে কমই দিয়েছে। ওষুধ আগে যেটা আসতো তখন ধরেন ফাতা দিতে পারতো, 10টা দিতে পারতো, কিন্তু এখন তো 10টা দিতে পারে না, এখন 5টা দেয়। স্বাস্থ্যকর্মীরা বলছেন, 3 মাস পর পর প্রত্যেক ক্লিনিকে 3 কার্টুন করে সরকারি ওষুধ পাঠানোর কথা থাকলেও যাচ্ছে না। নিয়মিত বরাদ্দের সাথে পাওয়া অতিরিক্ত ওষুধ দিয়ে নামমাত্র চলছে কার্যক্রম। এত পরিমাণে চাপ থাকতো, মানে আমরা সারাদিন কাজ করে উঠতে পারতাম না। মানে খাতাপত্র, তাদের ওষুধ দেওয়া, সব কিছু কম্পিউটারের রিপোর্ট দেওয়া, আমাদের কয়া রিপোর্ট দেওয়া লাগে, মাসিক রিপোর্ট দেওয়া লাগে, এগুলো সব। এখন 1 মাস যাবৎ ওষুধ নাই। ওষুধ না পাওয়ার কারণে ভোগান্তি পাচ্ছে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগী স্বল্পতা কমে গেছে। মানুষের যে আস্থা ভোজন কমিটির উপরে সেটা মানুষ কষ্ট পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই ক্লিনিকগুলোয় ওষুধ সরবরাহের মাধ্যমে সংকট নিরসন করা হবে। ওষুধের কিছু স্বল্পতা থাকার কারণে সব উপজেলাতে আমাদের পরবর্তী যে মাঝখানে আরেকটা মানে আরো 2টা টার্মে যে আসার কথা ছিল সেটা সরবরাহ করা সম্ভব হয়নি। প্রিভিয়াস এরকম কিছু ওষুধ ছিল, সেইগুলা দিয়ে আমরা এতদিন সীমিত আকারে যতটা সম্ভব সার্ভিসকে চালু রাখা, আমরা সেটা চালু রেখে যাচ্ছি। সংকট সেটা ইনশাআল্লাহ কেটে যাবে। জেলায় সব মিলিয়ে 26টি কমিউনিটি ক্লিনিক। গেল ডিসেম্বরের পর থেকে কোনো ক্লিনিকেই ওষুধ সরবরাহ হয়নি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পঞ্চগড়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও একই চিত্র। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রনি মিয়াজি। রনি, কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ বন্ধ নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন করেছেন আপনি, এখন আসলে সেখানে কি অবস্থা? আপনি জানেন যে দেশের সর্ব উত্তরে প্রান্তিক এবং সীমান্তবর্তী জেলা কিন্তু পঞ্চগড়, এবং এই পঞ্চগড়ের মানুষ কিন্তু অন্যতম যে মৌলিক চাহিদা চিকিৎসা সেবা সেটি কিন্তু বরাবরের থেকে তারা বঞ্চিত। গত কয়েক মাস থেকে আমরা দেখছি যে কমিউনিটি ক্লিনিকগুলোতে কিন্তু একেবারে ওষুধ সংকট দেখা দিয়েছে। ফলে শুধু ব্যবস্থাপনা পত্র দিয়ে কিন্তু এখানে যারা রোগী আসেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। বিশেষ করে পঞ্চগড়ের 5 উপজেলার মধ্যে সদর এবং তেঁতুলিয়া উপজেলার সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে এবং এই দুটি উপজেলায় ওষুধ নাই বললেই চলে। আমি কিছুক্ষণ আগে সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে গতকালকে পঞ্চগড়ের যে তেঁতুলিয়া উপজেলা রয়েছে এই উপজেলায় 5 কার্টুন ওষুধ দেওয়া হয়েছে। আমি তার কাছে জানতে চেয়েছিলাম যে এই 5 কার্টুন ওষুধ দিয়ে কতদিন চলবে একটি কমিউনিটি ক্লিনিক। তিনি বলছেন শুধু একটি ক্লিনিকে যদি 5 কার্টুন ওষুধ যদি সরবরাহ করা হয় তাহলে 1 মাসের মতো সরবরাহ করা যাবে ওষুধ, এমনটি তারা বলছেন। তবে আমি স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন গত কয়েক মাস থেকে এই সমস্যা দেখা দিয়েছে। ফলে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে, বিশেষ করে গরিব অসহায় মানুষ যারা রয়েছে, তারা কিন্তু এই কমিউনিটি ক্লিনিক মুখী ছিলেন। তারা কিন্তু জ্বর, সর্দি, কাশি সব বিভিন্ন সমস্যা হলে কমিউনিটি ক্লিনিকগুলোতে তারা দৌড়ে গিয়ে তারা সেবা নিত বাড়ির পাশে গিয়ে, কিন্তু এই সেবা থেকে বঞ্চিত হওয়ার কারণে তাদের এখন প্রতিদিনেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে। ফলে তাদের অনেক সময় নষ্ট হচ্ছে এবং অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে এই সমস্যা দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠতে পারবে এমন তারা বলছে। তবে যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন এইভাবে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কারণে তারা অনেকটাই প্রশ্নের সম্মুখীন হচ্ছে এমনটা তারা বলছেন। তবে এখানকার স্থানীয় মানুষরা বলছেন এই সমস্যা যেন দ্রুত সমাধান করা হয়, তাহলে তারা অনেকটা উপকৃত হবে। কাজ নেই। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রনি। রাজশাহীর সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অফ কল নিয়ে এনবিআর এর সাথে বিআইডব্লিউটি এর মধ্যে আগে কোনো টানাপোড়েন থাকলেও এখন তা হবে না, জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। 1 বছর ধরে বন্ধ থাকায় সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অফ কল সকালে পরিদর্শন করেন তিনি। নদীর গতিপথ, অবকাঠামো স্থাপনের জায়গা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয়দের সাথে কথা বলেন উপদেষ্টা। রাজশাহীর নদী বন্দরের সমস্যা দ্রুতই কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি। জানান, নদীর নাব্য সংকট নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সাথে সমন্বয় করা হবে। এর আগে বন্দর নিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে সংক্ষিপ্ত এক মতবিনিময় সভায় অংশ নেন নৌপরিবহন উপদেষ্টা। চিটাগং পোর্ট, বাংলা পোর্ট, এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো এনবিআর, বেশিরভাগই এনবিআর রিলেটেড, কিন্তু তারা যেভাবে সহযোগিতা করছে বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে, সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাপোড়েন এখানে আছে। যদি থাকেও, ছিলও, অতীতে থাকলেও এখন সেটা হবে না। জুলাই 24কে নিয়ে 71-এর মতো চেতনা ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় যোগ দেন তিনি। ব্যারিস্টার ফুয়াদ বলেন, যারা দেশ বিনির্মাণে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে, আর যারা নিজেদের বদলে নতুন দেশের জন্য কাজ করবে তারাই সকলের কাছে সমাদৃত হবে। এর আগে দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবের ডক্টর আতাহার উদ্দিন মিলনায়তনে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। চেতনা ব্যবসা যেন না হয় 24কে নিয়ে 71-এর মতো। আমরা দেখতে চাই ওখান থেকে আমরা শিখে একটা নতুন বাংলাদেশ গড়বার কাজ করব। যদি কেউ মনে করে থাকেন এই নতুন বাংলাদেশে তারা নতুনভাবে দায়িত্ব পালন করতে পারবেন না, তাদের বাস্তবতাটা আওয়ামী লীগের মতো হবে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে জামালপুরের পলাশতলা এলাকার বাসিন্দারা। বছরে অন্তত 6 মাস নিত্যসঙ্গী দুর্গন্ধযুক্ত ময়লা পানি। নিয়মিত কর দিয়েও পাচ্ছেন না কোনো সমাধান। কর্তৃপক্ষ বলছে দ্রুতই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। ছোট্ট এই খুপড়ি ঘরেই আশ্রয় 80 বছরের আবেদন বেগমের। জীবনের শেষ প্রান্তে এসে ঠাঁই মিলেছে এখানে। কিন্তু গেল 4-5 বছর ধরে বছরের 6 মাস ময়লা পানি জমে থাকে ঘর আর উঠানে। এখানেও শান্তি নেই বৃদ্ধা আবেদন বেগমের জীবনে। পানি মধ্যে বাঁচতাছি, এলা পরশম পায়খানা কোনো জায়গা নাই, এলা গোসল করার জায়গা নাই, দেখা মহিলারা নাইছে কোনো আনি যাওয়ার হয়নি। কত কষ্ট হয়েছে করতে বাইরেও বড় হয় না। প্রথম শ্রেণীর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের হাটচন্দ্রা, পলাশতলা ও কাজিরাখ এলাকার প্রায় 200 পরিবার পানির সঙ্গে এমন যুদ্ধে জীবন পার করছে। একটি মাত্র ইটের সোলিং করা সড়ক, তাও কয়েক মাস থেকে পানির নিচে। শিক্ষার্থী কিংবা রোগীদের যাতায়াত সব ক্ষেত্রেই ভোগান্তি চরমে। পানিবাহিত রোগ বলা যায় নিত্যসঙ্গী।
দীর্ঘ 6 মাস এই রাস্তার মধ্যে পানি জমান বেঁধে থাকে, আমরা বাচ্চা নিয়ে স্কুলে যাইতে পারি না, বাজার ঘাট করতে পারি না। বাচ্চা কাচ্চার শরীরের মধ্যে খাজলি হইয়া ঘা হইয়া বেড়ে গেছে গা, এই পানি নোংরা পানি। একটু বৃষ্টি হইলেই রাস্তার মধ্যে পানি, তারপরে মানুষজন চলতে পারে না, চলতে গেলেই পড়ে জায়গা। দীর্ঘদিনের জলাবদ্ধতায় অনাবাদি প্রায় 300 একর জমি। মসজিদে যেতে পারেন না মুসল্লিরা। রান্না, খাওয়া দাওয়া, বিশুদ্ধ পানিসহ মৌলিক চাহিদা পূরণেও হিমশিম খাচ্ছেন বাসিন্দারা। এমনকি সামাজিক অনুষ্ঠান এবং বিয়ে শাদিও বন্ধ। একাধিকবার আবেদন করেও সমাধান করেনি পৌরসভা। পানির জন্য আসা যায় না, মুসল্লিরা নামাজ পড়তে পারে না, পায়জামা লঙ্গি ভিজে যায়, হাঁটুর উপরে কাপড় তোলা লাগে। পুরোটা বন্ধ হয়, ধান হইতো 2 মৌসুমের ধান হইতো, এখন একটা মৌসুমের ধানও হচ্ছে না। আমরা ট্যাক্স দেই, আমরা সরকারের যা যা পৌরসভার ভিত্তিতে করার লাগে আমরা সবই করি, কিন্তু আমরা যে পানির মধ্যে বাস করতেছি আমাদের কোনো খোঁজ খবর নিতেছে না। তবে পৌর কর্তৃপক্ষ জানায় শহরের জলাবদ্ধতার পয়েন্টগুলো ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়। অঞ্চলের মানুষের যাতে করে এই পানিবন্দী অবস্থায় না থাকতে হয় তার জন্য ওই পানিগুলো নিঃসরণে আমরা ব্যবস্থা করব। একই সাথে আমাদের এই পৌরসভায় যে বড় ড্রেনগুলো রয়েছে, এই ড্রেনগুলোর সাথে কিভাবে ওই পানিগুলোকে নিঃসরণ করা যায় তার একটা উপায় আমরা বের করার চেষ্টা করব। 1.5 শতাব্দী পুরনো পৌরসভার বহু এলাকাতেই পৌঁছায়নি নাগরিক সেবা। বর্ষাকালে জলাবদ্ধতা হয়ে ওঠে এখানকার বড় ধরনের সমস্যা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ভোগান্তির আরেক নাম যেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেওন্দী সড়ক। খানাখন্দে ভরা রাস্তায় নিয়মিত চলাচল হয়ে উঠেছে অসহনীয়। দুর্ভোগ, দুর্ঘটনা নিত্যসঙ্গী। এলজিইডি ও ঠিকাদার বলছে কাজের মেয়াদ বাড়ানো হলে দ্রুতই শুরু হবে সংস্কার। ছোট বড় গর্ত আর খানাখন্দে ভরা, অথচ এটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেওন্দী সড়ক। বেহাল এই সড়কে প্রতিদিন চলাচল করেন 4টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। গেল বছর 7 আগস্ট সংস্কারের কার্যাদেশ দেয়া হলেও নেই অগ্রগতি। কয়েক মাস আগে পুরনো কার্পেটিং তুলে ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু কাজ শুরু করেনি। ফলে পুরো সড়কেই অসংখ্য গর্ত। এখন পর্যন্ত কাজের কোনো কিছুই নেই। এই যে আডু পর্যন্ত পানি, সামনে গাতা, অনেক বড় বড় গাতা, এই গাতায় দিয়ে আমরা সাইকেল নিয়ে যাওয়া লাগে। রাস্তায় আমরা চলাচল করার কোনো অবস্থান নাই, মানে ডেলিভারি রুগী তো অনেকগুলো আছে বা খেতে আছে, এগুলো নিয়ে রুগী সুগী নিয়ে যাওয়ার মতো কোনো অবস্থান নাই। এরা খুঁজছে যে আমরা তুইয়া গেছিল, কেউ আইয়া দেখলো না, আমরা মানববন্ধন করছি, করার পরও দেখা যায় আমরা এই রাস্তাটা হইতেছে না। চালকদের অভিযোগ, চলাচলে প্রতিনিয়ত পড়তে হয় দুর্ঘটনায়। নষ্ট হচ্ছে পরিবহনের যন্ত্রাংশ, যা আয় করেন বড় অংশই চলে যায় মেরামতে। সিএনজি চালায় বাচ্চা আচ্ছা লাগি, ভাত নিতাম পারি না, রুজি করতাম পারি না, গাড়ি ঘুরিয়ে ভাঙ্গা শেষ। মানুষের অবস্থা পুরা খারাপ। যে মানুষটা যাইতে আছে সুস্থে, এটা অসুস্থ জায়গায় রাস্তা পাই গেল। আটকে জায়গাতে পানি লাগে, জায়গাতে ঠালান লাগে, গাড়ির রান টান ফাইটে জায়গা, বডি ফাইটে জায়গা। প্রতিদিন 2-3টা গাড়ি আমরা এই রোডে একটা দুর্ঘটনা ঘটে। এলজিইডি কর্মকর্তা জানান 2023-24 অর্থ বছরে শায়েস্তাগঞ্জ থেকে শাকির মোহাম্মদ বাজার পর্যন্ত 3 কিলোমিটার 887 মিটার সড়ক মেরামতের উদ্যোগ নেওয়া হয়। 3,97 লাখ টাকায় কাজ পায় মেসার্স কেবি কনস্ট্রাকশন, যার মেয়াদ শেষ হয় গত 13 মার্চ। কাজের মেয়াদ বাড়ানো হলে 3 মাসের মধ্যে সংস্কার সম্পন্ন হবে, জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। একই দাবি ঠিকাদারের। বৃষ্টি বাদল, এটার কাজটা একটু বিলম্ব হয়েছে, দ্রুত ইনশাল্লাহ কাজটা শেষ করে দেব। ঠিকাদারের কাজের মেয়াদ মার্চ মাসে শেষ হয়ে গেছে, কিন্তু ঠিকাদার কাজটি বাস্তবায়নের জন্য সময় চেয়ে আবেদন দিয়েছেন। তা আবেদন মঞ্জুর হলে কাজটি ঠিকাদার 3 মাসের মধ্যে বাস্তবায়ন করবে বলে আমাদের কথা দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শায়েস্তাগঞ্জ দেওন্দী সড়কে দুর্ভোগের অবসান হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। প্রদীপ দাস, সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। গাজীপুরের কাপাসিয়ায় নৌকা ডুবে 2 বন্ধুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার পাঁচুয়া গ্রামের শাপলা বিলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 5 বন্ধু শাপলা তুলতে নৌকা নিয়ে বিলের মাঝামাঝি যায়। এ সময় নৌকাটি উল্টে গেলে ঘটনাস্থলে ডুবে একজনের মৃত্যু হয়। বাকি 4 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ট্রলার ডুবিতে নিখোঁজ জেলে সহ 2 ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকতে।
সকালে সৈকতের মীরা পয়েন্ট থেকে জেলে নজরুল ইসলাম ও গঙ্গামতি পয়েন্ট থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহ দুটি মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গত 25 জুলাই বঙ্গোপসাগরের 75 কিলোমিটার গভীরে এফবি সাগরকন্যা ডুবে যায়। 4 দিন পর মাছ ধরার ওই ট্রলারে থাকা 15 জেলের 10 জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকি 5 জনের একজনকে মৃত উদ্ধার করা হলো আজ। পটুয়াখালীর বাউফলে স্ত্রীকে হত্যার 2 দিন পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। পুলিশ জানায় নিহত সালমা আক্তার নুরাইনপুর নেসারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। পারিবারিক কলহের জের ধরে বুধবার বিকেলে স্বামী সরোয়ার হোসেন দা দিয়ে স্ত্রী সালমার ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এর পরপরই 4 বছর বয়সী সন্তানকে নিয়ে পালিয়ে যান সরোয়ার। শুক্রবার ভোরের দিকে সন্তানসহ বাউফল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রপাড়া গ্রামে ভাড়া বাসা থেকে সালমার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে সরোয়ার, এমনটাই জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 5 জন। ময়মনসিংহের গৌরীপুর থেকে ফরিদপুরের 8 রশ্মি দরবারে শরীফের উদ্দেশ্যে যাচ্ছিল একটি বাস। ভোরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকায় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয় বাসটিকে। ঘটনাস্থলেই মারা যান বাস যাত্রী আব্দুল কুদ্দুস। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ হলেও পালিয়েছে চালক। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন পুলিশ সদস্য জিলু মিয়া। পঞ্চগড় সীমান্তে আজও 9 জনকে পুশিন করেছে বিএসএফ। পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন জানায় বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত তেঁতুলিয়া ও সদর উপজেলার পৃথক 2টি সীমান্ত দিয়ে এই 9 জনকে পুশিন করা হয়। এছাড়া গত রাতে বাংলাবান্ধা সীমান্তে বৈঠকের মাধ্যমে এক তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গেল 1 বছর ধরে ভারতের শিলিগুড়িতে অবৈধভাবে তিনি বাস করছিলেন। এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে 17 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত কুষ্টিয়ার রজনী ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিমান বাহিনী। জুমার নামাজের পর দৌলতপুরের সাদিপুরে যান উইং কমান্ডার কামরুল হাসান সহ বিমান বাহিনীর আরও কয়েকজন সদস্য। রজনী ইসলামের কবর জিয়ারত করেন তারা। গার্ড অফ অনারও প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিহতের পরিবার ও এলাকাবাসীও। 21 জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান রজনী ইসলাম। দুইটা নাতির ভিতরে একটা মেয়ে, ওই ছেলেটা অসুস্থ ছিল, মেয়ে যাইতেছিল না, কিন্তু কেন যে আমার মেয়ে ওকে জোর করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সোমবার, ওই দিনটা সোমবার ছিল, 12:30টার দিকে আমার একটা সংবাদ আসলো যে আপনার নাতনি পাওয়া যাচ্ছে, আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না। আমার 5 মেয়ের ভিতর এটা 2 নম্বর মেয়ে। মেহেরপুরের মাইলস্টোনে নিহত 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিমের কবরেও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। জুমার নামাজ শেষে জয়পুর কবরস্থানে যায় একটি টিম। পরে তাসনিমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা জানান তারা। এর আগে পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিমান বাহিনীর সদস্যরা। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গেল 25 জুলাই মারা যায় তাসনিম। নাটোরের লালপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নন্দরাইপুর গ্রামে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নীলা বেগমের মরদেহ। স্থানীয়রা থানায় জানালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে নীলা বেগমের স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শাশুড়িকে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। নাটোরে মিনি ট্রাকে উচ্চ শব্দ করে ডিজে পার্টিতে যাওয়ার সময় মাদকসহ ধরা পড়ল একদল কিশোর। সেনাবাহিনী জানায় 57 জনের একটি দল বিলসা এলাকায় নৌকা ডিজে পার্টি করতে যাচ্ছিল। পথে মিনি ট্রাকে উচ্চ শব্দ করছিল তারা। গুরুদাসপুরের খুবজিপুর এলাকায় তাদের গাড়ি থামানো হয়। তল্লাশিতে 4 লিটার বাংলা মদ, 1 লিটার ভদকা, 30
300 গ্রাম গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে 43 জনকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়, আর 12 জনকে পাঠানো হয়েছে আদালতে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসা মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে সৈকতের 0 পয়েন্টের 2 কিলোমিটার দূরে ডলফিনটি দেখতে পায় পর্যটকরা। 8 ফুট দৈর্ঘ্যের এই ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন ছিল। পরে বন বিভাগের একটি টিম স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি মাটি চাপা দেয়। অন্তত 4 দিন আগে এটি মারা গেছে বলে ধারণা ডলফিন রক্ষা কমিটির। এ নিয়ে 15 দিনে 2টি মৃত ডলফিন ভেসে এলো সৈকতে। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে খুলনায় প্রতীকী ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠিত হওয়া ম্যারাথনের আয়োজক ছিল জেলা ক্রীড়া সংস্থা ও যুব উন্নয়ন অধিদপ্তর। গণঅভ্যুত্থানে আন্দোলনের কেন্দ্রবিন্দু শিববাড়ি মোড় থেকে রয়্যাল রোড, হাজী মহসিন রোড সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা। পরে জেলা পরিষদে এসে শেষ হয় প্রতীকী এই প্রতিযোগিতা। ম্যারাথন দৌড়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ। যার মৃত্যুতে বদলে গিয়েছিল জুলাই আন্দোলনের গতিপথ, সেই আবু সাইদের চলে যাওয়ার 1 বছর পেরিয়েছে। ছেলের শোকে এখনো কাতর বৃদ্ধ মা বাবা সহ স্বজনরা। দ্রুত বিচার দেখার অপেক্ষায় তারা। জুলাই বিপ্লবে অংশ নেওয়া সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবারের। 16 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল রংপুর। সেদিন এভাবেই মৃত্যুকে আলিঙ্গন করে নেন আবু সাইদ। বদলে যায় জুলাই আন্দোলনের গতিপথ। পীরগঞ্জের বাবনপুরে এই কবরেই চিরনিদ্রায় শায়িত আবু সাইদ। পেরিয়ে গেছে 1 বছর। ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন বৃদ্ধ মা। সন্তান হত্যার বিচার পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তিনি। গরিবের দিক দেখি, গরিবের আশা দেখি, গরিবের ঘরের দিক কেউ দেখে না, সহায়তা করে না। যার টাকা আছে তাকে সহায়তা করে, তার টাকা নাই তাকে সহায়তা করে না। এই জন্য আমার ছেলে জীবন দিছে। আমার ছেলে যদি এটা জল করবে করে সরকারে, তাহলে আমার ছেলের আত্মারা শান্তি হবে, আমার ছেলে শহীদের দরবারে যাবি। মকবুল হোসেন শহীদ আবু সাইদের বাবা। তিনিও চান দ্রুততম সময়ে সন্তান হত্যার বিচার। শরীফুল না কি নাম, তাকে মুক্তি চাওছে, ছাত্ররা আন্দোলন করেছে। অপরাধীর আন্দোলন করে কি হবে? যাই অপরাধী তাই অপরাধী। এখন পুলিশ হোক চাই কিছু হোক, পোক্টার হোক, ভিসি হোক, যাই অপরাধী তাই অপরাধী। এটা আমি চাওছি যে নির্দিষ্ট যারা অপরাধী তার বিচার হোক। আমি বিচার দেখতে চাই। সরকারের কাছে আকুল আবেদন। জুলাইয়ের উত্তাল দিনগুলো ভোলেননি সাইদের ভাইয়েরা। ঐক্যবদ্ধভাবে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নেয়ার আহ্বান তাদের। কেউ চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, কেউ চাচ্ছে সংস্কার, কেউ এভাবে চলতেছে। আমরা চাই এই রকম না, আপনারা সকলে ঐক্যমত হন। যারা বিপ্লবী শক্তি ছিলেন সবাই একসাথে রাজপথে লড়াই করেছেন, তা আপনারা একমত হন, আপনারা জনকল্যাণমুখী আপনারা কাজ করেন। যে বৈষম্যের কারণে সে জীবন দিল, দেশের একটা স্বাধীনতা, নতুন স্বাধীনতা আসলো। এই স্বাধীনতার আমরা কোনো প্রকার কোনো আলামত এখনো আমরা দেখতে পাইনি। তার বিচারের এখনো আমরা কোনো অগ্রগতি পাইলাম না। তো এই দুঃখের কথা কার কাছে বলবো? ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির অভিযোগ গঠনের আদেশ আগামী 6 আগস্ট। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।